তো ভারতকে বেশি খোঁচালে কি হতে পারে তা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বাংলাদেশ। কারণ একদিকে বাংলাদেশি সরকারের অ্যাডভাইজারকে দিল্লিতে যেভাবে আটক করা হয়েছে তা দেখে গোটা বাংলাদেশের সরকার এখন নড়ে চড়ে বসেছে। আর পরিস্থিতি তো এমন জায়গায় পৌঁছে যায় যে বাংলাদেশের সরকারকে বাধ্য হয়ে একের পর এক ফোন করতে হয় দিল্লিতে, তারপরে গিয়ে এই অ্যাডভাইজার ছাড়া পায়। কিন্তু এই সমস্ত দেখে বাংলাদেশি সরকারের এই অ্যাডভাইজার এতটাই ভয় পেয়ে যায় যে উনি তো সোজা শ্রীলঙ্কা দিয়ে নিজের দেশে পালিয়ে আসে। কারণ বাংলাদেশের প্রাইম মিনিস্টারের এই অ্যাডভাইজারের ভয় ছিল উনি যা যা কাণ্ড করে রেখেছে তার জন্য যদি আবারও ভারত সরকার ওনার একটু খাতিরদারি করতে শুরু করে তখন তো উনি পালানোর পথ পাবেন। তাই আগে ভাগে শ্রীলঙ্কা দিয়ে পালিয়ে আসে বাংলাদেশ। কিন্তু বন্ধুরা, খেলা এখানেই শেষ নয়, এর মাঝে বাংলাদেশ আরেকটা জায়গায় ফেসে গেছে। এই মুহূর্তে গোটা বাংলাদেশে লোডশেডিং এমনই নির্মম অবস্থায় পৌঁছে গেছে যে গরমে তো সাধারণ মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তাই এর থেকে বাঁচতে ওরা গিয়েছিল নেপালে বিদ্যুৎ কিনতে। আর আশ্চর্যের বিষয় কি জানেন, ভারত এটাকেও বন্ধ করে দিয়েছে। ব্যাস, এই মুহূর্তে আমাদের পরম মিত্র প্রতিবেশী বাংলাদেশ 3 দিক থেকে একদম ফেসে গেছে। একদিকে ওদের প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজারকে দিল্লিতে আটক করা, এদিকে গরমের মাঝে বিদ্যুৎ সাপ্লাই আটকে দেওয়া, উপরন্তু গোটা সীমান্ত জুড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যা তাণ্ডব চলছে। ফলে সব মিলিয়ে কোনটা ছেড়ে কোনটাকে বাংলাদেশ ঠেকাবে কিছুতেই বুঝে উঠতে পারছেন। ফলে এটা বললে খুব একটা ভুল হবে না যে এই মুহূর্তে বাংলাদেশের বিএনপি সরকারের করুণ অবস্থা হয়ে উঠেছে। তাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে জানব দিল্লিতে এক্স্যাক্টলি কী হয়েছিল এবং কেন বাংলাদেশের প্রাইম মিনিস্টারের এই অ্যাডভাইজারকে এভাবে আটক করা হয়। এটা কি সরাসরি বাংলাদেশের জন্য একটা হুমকি, আর তার সাথে কিভাবে এইসবের মাঝে নেপাল থেকে আসা বিদ্যুৎটাও আটকে দিল ভারত। সবটাই জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো বন্ধুরা, ঘটনাটা গতকাল যখন হঠাৎ করেই দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর এই ব্যক্তি যার নাম জাহেদ উর রহমান তাকে আটক করা হয়। যদিও ওনাকে গ্রেপ্তার করা হয়নি, শুধুমাত্র বসিয়ে রেখেছিল। কারণ হলো এই ব্যক্তি চরম ভারত বিরোধী এক পাকিস্তানি দালাল, যে কিন্তু বাংলাদেশে বসে ওখানকার মিডিয়া আর ইন্টারন্যাশনাল মিডিয়া হিন্দু বিরোধী আর একটা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে, ফেক নিউজ ছড়ায়। কারণ এটা একটা সহজ রাস্তা বাংলাদেশের ভেতর খুব তাড়াতাড়ি জনপ্রিয় হওয়ার। তো স্বাভাবিকভাবে ভারত বাংলাদেশের এই সব দালালদের ওপর নজর রাখে এবং যেই এই ব্যক্তি ভারতে ঢোকে, ব্যাস আগে থেকেই এনার নামে রেড ফ্ল্যাগ ছিল যে এই ব্যক্তি ভারতের সিকিউরিটির জন্য থ্রেট হতে পারে। কারণ বলা তো যায় না, দেখা গেল কোনো আতঙ্কবাদী অ্যাটাক করে দিল, এদের তো কোনো ভরসা নেই। তাই ওখানে আমাদের সিকিউরিটি অথরিটি ওনাকে থামিয়ে দিয়ে আরও ইনভেস্টিগেশন করে যে কেন উনি ভারতে আসছে, উদ্দেশ্য কী ছিল, যার জন্য প্রায় ঘন্টা 2 বিমানবন্দরে ওনাকে আটকে রাখা হয়। তো এরই মাঝে তড়িঘড়ি বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে তারা দিল্লিতে ভারতীয় অথরিটির কাছে হন্তদন্ত হয়ে ছুটে আসে এবং ওনারা দাবি করে যে এই ব্যক্তি আসলে বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজার, যাকে ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশনের মিটিংয়ের জন্য বাংলাদেশ পাঠিয়েছে, যার আওতায় এই গ্রুপের সদস্য দেশ যারা ভারত মহাসাগর রিজিয়নে আছে তারা দিল্লিতে মিটিং করবে। তো যেহেতু বাংলাদেশও এর পার্ট, তাই ওদের তরফ থেকে প্রাইম মিনিস্টারের অ্যাডভাইজারকে এখানে পাঠানো হয়েছে। আচ্ছা, ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন এই ধরনের কোনো হাই লেভেল ডেলিগেশন আসে সেখানে কিন্তু আলাদা করে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয়। কিন্তু এই জাহেদ রহমানের কাছে এইসব ছিল না। উনি সাধারণ যে বাংলাদেশে সবুজ পাসপোর্ট সেটা নিয়েই দিল্লিতে ঢোকার চেষ্টা করে। তো স্বভাবতই ভারতীয় এজেন্সির সন্দেহ হয় যে এই ব্যক্তি এমনিতেই ভারত বিরোধী অ্যাক্টিভিটি করে এবং তার নামে রেড ফ্ল্যাগও আছে, তাই ওনাকে আটকে রাখা হয় ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। এখন সত্যি এখানে জানা নেই যে অ্যাকচুয়ালি উনি এই রিম অ্যাসোসিয়েশনের মিটিংয়ে এসেছিলেন নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল। কারণ এমনটা হলে তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকার কথা, সেটা তো নেই ওনার কাছে। এগুলো তো হাই লেভেল থেকে ইস্যু করা উচিত, যার কোনোটাই করেনি, এমনটা কেন? তো যাই হোক, এরপর উনি ভয়ে তড়িঘড়ি বাংলাদেশের হাই কমিশনারকে ফোন করে। তো ওরা কোনোভাবে দিল্লির অথরিটির কাছে গিয়ে সমস্ত কিছু বুঝিয়ে সুঝিয়ে ওনাকে ছাড়িয়ে আনে। এখন ইন্টারেস্টিং ব্যাপার হলো এই জায়েদ এতেই এতটাই ভয় পেয়ে গেছিল
যে উনি আর দিল্লিতে ঢুকতেই সাহস পায়নি। তো উনি কি বলেন যে না না, আমি আর কোনো মিটিং করব না, আমি এখন দেশে ফেরত যাব। কিন্তু ওনার কপাল এতটাই খারাপ ছিল যে সেই সময় বাংলাদেশে ফেরত যাওয়ারও কোনো ফ্লাইট ছিল না। অথচ ওনার মনে ভয় এতটাই জাঁকিয়ে বসেছে যে বাংলাদেশের বিমান না পেয়ে উনি সোজা উঠে পড়ে শ্রীলঙ্কার বিমান, যাতে তার মাধ্যমে আগে কলম্বোতে পৌঁছতে পারে, তাহলে অন্তত উনি বেঁচে যাবেন ভারতের হাত থেকে, আর তারপর সেখান থেকে বাংলাদেশে পালিয়ে যায়। মানে বাংলাদেশে বসে এত হম্বিতম্বি, নিউজ চ্যানেলে এই ব্যক্তির সে কি ডায়লগ, অথচ দিল্লিতে 2 ঘন্টা আটকাতে সব শেষ। যাই হোক, এরপর বাংলাদেশের সরকার নিজেদের মুখ বাঁচাতে দাবি করে যে আমরা তো আগেই ভারতকে বলেছিলাম উনি আসবে, তাও এমনটা কেন হলো আমরা জানি না। তাই বাংলাদেশের সরকার এখন ওদেশে ভারতের যে ডেপুটি হাই কমিশনার তাকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ ভারত বেসিক্যালি এখানে একটা সিগন্যাল দিল বাংলাদেশকে যে আগামী দিনে আরও বড় ডোজ দেওয়া হবে। আর মনে হয় সেই ডোজটায় এখন শুরু হয়ে গেছে। কারণ যে মুহূর্তে বাংলাদেশের জনগণ এই জাহেদকে নিয়ে ব্যস্ত ছিল, তার মধ্যে আরেকটা খবর আসে যেখানে বলা হচ্ছে ভারত নাকি নেপাল থেকে আসা বাংলাদেশের বিদ্যুৎও আটকে দিয়েছে। আচ্ছা, মজার ব্যাপার হলো এটাকে নিয়ে যখন আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করলাম তখন বুঝতে পারলাম যে কেন বাংলাদেশিদের ভারত সরকার এখন 3rd ক্লাস ট্রিটমেন্ট দিচ্ছে। কারণ প্রতিটা বাংলাদেশের মিডিয়াতে দেখুন সেম হেডলাইন যে ওদের বিদ্যুৎ ভারত আটকে দিয়েছে, কিন্তু ঘটনাটা উল্টো। ভারত ওদের অ্যাকচুয়ালি বিদ্যুৎ পাঠিয়েছে। এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের ভেতর ফিউল ক্রাইসিস চলছে এবং ওদের যে ইলেকট্রিসিটি দরকার ততটা নিজের দেশে তৈরি হয় না। যদিও এটাকে নিয়ে বাংলাদেশের মিডিয়া আর সরকার দুজনেই মিথ্যে বলে যে আমাদের ডিমান্ডের চেয়ে বেশি বিদ্যুৎ তৈরি হয়, কিন্তু এমনটা হলে ওরা বিদেশ থেকে কেন আমদানি করবে? আর এবারেও সেই পোলটা খুলে যায়। ওদের দেশে এই মুহূর্তে চরম লোডশেডিং হচ্ছে, তাই এর থেকে বাঁচতে ভারত থেকে আমদানি করা বিদ্যুতে ওদের হচ্ছে না। এর সাথে ওরা কি করছে, এখন নেপাল থেকেও বিদ্যুৎ আনতে চাইছে, কারণ ওটা একটু সস্তাও হবে। তো ভারত ভালো মানুষের মতো নেপালের 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে যাওয়ার জন্য নিজেদের গ্রিড ব্যবহার করতে দেয়। আর ফাইনালি 2 দিন আগে তা বাংলাদেশে যেতে শুরু করেছে। এর মধ্যে বাংলাদেশ বলে যে আমাদের 40 মেগাওয়াটেও হচ্ছে না, আরও 20 মেগাওয়াট বিদ্যুৎ চাই। তো বাংলাদেশের সরকার এখানে বেশি দাদাগিরি দেখাতে ভারতকে বাদ দিয়ে ডিরেক্টলি নেপালের সাথে এর জন্য ডিল করে নেয়। আশ্চর্যের বিষয় হলো এটা যাবে তো ভারতের গ্রিড দিয়ে, তাই অতিরিক্ত বিদ্যুতের জন্য আরও ইনফ্রাস্ট্রাকচার দরকার, পারমিশন লাগে, কিন্তু তার কোনোটায় বাংলাদেশের সরকার ভারত থেকে করতে রাজি হয়। ব্যাস, বেশি লাফালে যা হয়, ভারত এই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ আটকে দিয়েছে। ভারতের দাবি আগে পারমিশন নিয়ে আসো, মিটিং করো, তারপরে এই বিদ্যুৎ ছাড়বে। আর এটাকে নিয়েই বাংলাদেশের দালাল মিডিয়া ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করছে যে দেখো আমাদের বিদ্যুৎ আটকে দিয়েছে ভারত, ওরা কতটা খারাপ। তো স্বাভাবিকভাবে বেইমানি ওদের রক্তে, তা ঠিক হবে না। তবে হ্যাঁ, এখানে আরেকটা দিকও রয়েছে, সেটা হলো এই বেইমানদের শায়েস্তা করতে ভারতের উচিত আরও বেশি বেশি করে সুযোগ সুবিধা দেওয়া। এতে কী হবে, ওরা ভারতের ওপর মারাত্মক নির্ভর হয়ে উঠবে। যেমন ওদের গার্মেন্টস রপ্তানির জন্য ভারতের বাজার, ভারতীয় ট্রেড রুট, পোর্ট আর এয়ারপোর্টে অনেকটাই নির্ভর ছিল। সেটা গত বছর বন্ধ করতে ওদের গার্মেন্টস রপ্তানি চরম ক্ষতির মুখে পড়েছে। সেমভাবে যদি ওদের চিকিৎসা, শিক্ষা ব্যবস্থা আর তার সাথে এই বিদ্যুৎ সাপ্লাই, অয়েল সাপ্লাই এগুলো ভারত করতে থাকে, আমাদের প্রফিট তো আসবেই। উপরন্তু যখন প্রয়োজন এগুলোকে আটকে দিয়ে শিক্ষা দেওয়া যাবে। ফলে ডেইলি বাংলাদেশের বিরুদ্ধে ভারত যেভাবে অ্যাকশান নিচ্ছে তা সত্যিই ওদের ঘুম হারাম করে দিয়েছে। সীমান্তে ঝামেলা, এত বড় পপুলেশন ফেরত আসছে, দিল্লিতে সরকারের অ্যাডভাইজার আটক, আবার গরমে বিদ্যুৎ পেতে সেই ভারতের পায়ে ধরতে হচ্ছে। এরা নাকি আবার ভারতের সাথে লড়বে, ভাবা যায়?